1947 সালের জুলাই মাস আমেরিকাতে ইউএফওস নিয়ে খুব উন্মাদনা চলছিল। সারা দেশে ছোট বড় শহর থেকে খবর পাওয়া যাচ্ছিল যে মানুষরা আকাশে ফ্লাইং সোর্সেস উড়তে দেখেছে, ইউএফওসকে দেখেছে। এই উন্মাদনার শুরু প্রায় তার 1 মাস আগে 24 জুনে হয়েছিল, যখন প্রাইভেট পাইলট কেনেথ আর্নল্ড ক্লেম করেন যে সে সিয়াটেল শহরের এক পাহাড়ের কাছাকাছি 9টি উজ্জ্বল ইউএফওসকে দেখেছে। তিনি বলেন যে সেগুলো খুব দ্রুত উড়ছিল, তাদের স্পিড 2000 কিলোমিটার পার আওয়ার ছিল। Strange flying discs have been whizzing at 1200 miles an hour over the western United States. এরিয়া 51 স্ট্রেঞ্জ কল ইউএস স্টেট নেভাডাতে 7500 স্কয়ার কিলোমিটারের এমন একটি টপ সিক্রেট এরিয়া রয়েছে যেটাকে এরিয়া 51 বলা হয়। এখানে আমেরিকার একটি এয়ারফোর্স বেস রয়েছে যেখানে ইউএস মিলিটারি অনেক রহস্য লুকিয়ে রয়েছে, এবং এই জন্যই এই পুরো এলাকার আশেপাশ দিয়ে হেঁটে যাওয়াও ইললিগাল। যেসব মানুষদের এখানে কোনো কাজের জন্য আনা হয় তাদের প্রথমে টপ লেভেলের সিকিউরিটি ক্লিয়ারেন্স করা হয় এবং এরপরে তাদের লস ভেগাস থেকে একটি স্পেশাল প্লেনে করে এখানে আনা হয়, এবং এই প্লেনের জানালা দিয়ে বাইরে কিচ্ছু দেখা যায় না। এত বেশি গোপনীয়তার কারণে মানুষের মধ্যে এরিয়া 51 নিয়ে অনেক বেশি গুজব তৈরি হতে থাকে। অনেক মানুষ মনে করে যে এরিয়া 51-এ ইউএফও, টাইম ট্রাভেল, টেলিট্রান্সপোর্টেশন এবং এলিয়েনদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যায় তার ওপর রিসার্চ এবং এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এমনকি কিছু মানুষ তো এমনও মনে করে যে 1969 সালে চাঁদে ল্যান্ড করার শুটিং এরিয়া 51-এই করা হয়েছিল। এমন কি আছে এরিয়া 51-এ যা আমেরিকা বিগত 65 বছর যাবৎ লুকিয়ে রেখেছে? মানুষদের মনে এরিয়া 51 নিয়ে আগ্রহ তখন বেড়ে যায় যখন 1997 সালে একজন রেডিও শো হোস্ট আর্ট বেলের কাছে একটি ফোন আসে। কল যে করেছে ওই ব্যক্তি অনেক বেশি নার্ভাস ছিল এবং নিজেকে এরিয়া 51-এর এক্স এমপ্লয় বলে পরিচয় দিচ্ছিল। সে আর্ট বেলকে বলে যে তার জীবনের ঝুঁকি রয়েছে, সে যা বলতে যাচ্ছে তা যেন খুব মনোযোগ দিয়ে শোনা হয়। সে বলে যে আমেরিকান গভর্নমেন্ট আমাদের পৃথিবীটা বদলাতে যাচ্ছে যেটাতে আমরা এখন থাকি। তিনি বলেন যে এলিয়ান বাস্তবে রয়েছে এবং এরিয়া 51-এ তারা এর ওপর রিসার্চ করছে। ওই ব্যক্তি আর কিছু বলার পূর্বেই স্যাটেলাইট ট্রান্সমিশনে প্রবলেম হয়ে যায়, যার ফলে ওই ব্যক্তির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাস পরে ওই ব্যক্তি আরও একবার আর্ট বেলকে রেডিও শো চলাকালীন সময় কল করেন এবং বলেন যে এর আগের কলটি ফেক ছিল এবং সে শুধু মজা করেছে। কিন্তু যদি আগের কলটি মজা করেই করা হয়ে থাকে তাহলে তখন সে অত নার্ভাস আর ভয় কেন পাচ্ছিল এবং তখনই কেন স্যাটেলাইট বন্ধ হয়ে গিয়েছিল? এই স্ট্রেঞ্জ কলটি এখনও এক রহস্য হয়েই রয়েছে, যার জন্য এরিয়া 51-এর ওপর অনেক প্রশ্ন উঠেছে। টিনি এলিয়ান স্কেলেটন, এটা ছিল 2003 সালের কথা, যখন চিলির অ্যাটাকামা ডেজার্ট থেকে মাত্র 6 ইঞ্চ লম্বা একটি কঙ্কাল পাওয়া গিয়েছিল। এই কঙ্কালটি অ্যাটাকামা ডেজার্টে একটি জনমানব শূন্য স্থানে একটি সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। যেহেতু এটি মাত্র 6 ইঞ্চ ছিল এবং এর ফেস প্রায় অনেকটা মানুষের মতো ছিল, এই জন্য এমনটা মনে করা হয় যে এই কঙ্কাল এমন কোনো এলিয়ানের যা পৃথিবীতে এসে আর ফিরে যেতে পারেনি। এটা যে এলিয়ান তার অনুমান তখন বেড়ে যায় যখন ইনিশিয়াল ইনভেস্টিগেশন করে জানা যায় যে এই কঙ্কাল কোনো 5 থেকে 6 বছর মানুষের। কিন্তু এর ছোট সাইজ দেখে এটা বিশ্বাস করা মুশকিল হচ্ছিল যে এটা কোনো মানুষের, কারণ 5 থেকে 6 বছরের কোনো মানুষ এত ছোট কিভাবে হতে পারে? কঙ্কালটির সবগুলো হাড় একটা অন্যটার সাথে জোড়া লাগানো ছিল, এমনকি এর দাঁতও জোড়া লাগানো ছিল। এটাকে পরের কয়েক বছর পর্যন্ত এলিয়ানই মনে করা হতো, কিন্তু পরে 2013-তে এর ওপর ডক্টরদের একটি টিম রিসার্চ শুরু করে। ডিএনএ স্যাম্পল এবং হাড্ডির বৈশিষ্ট্যের স্যাম্পল নেওয়ার পর জানা যায় যে এই কঙ্কাল প্রায় 40 বছর পুরনো এবং এটি কোনো এলিয়ানের নয় বরং মানুষেরই, যা হয়তো জন্ম নেয়ার অনেক আগেই কোনো কারণে মারা গিয়েছিল। কিন্তু এর বয়স 6 বছরের মতো কিভাবে হলো তা এখনও রহস্য হয়ে রয়েছে। নিউ গিনি ইগুয়াডন নিউ গিনি আইল্যান্ডের জঙ্গলে একবার নয় 4 বার আলাদা আলাদা
জায়গায় একটি আজব প্রাণী দেখা গেছে যা কোনো ডাইনোসরের মতো দেখতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপার পিএনজি এর খবর অনুযায়ী 1999 এর 11 ডিসেম্বরে লেক মারিতে নৌকায় চড়া কিছু পর্যটকরা অপরিচিত একটি প্রাণীকে দেখে। তাদের মতে এটি দেখতে ডাইনোসরের মতো ছিল। এর পরের দিনই একটি চার্চের এক পাদ্রী তার কোনো সঙ্গীকে নিয়ে জঙ্গলে এমন একটি প্রাণী দেখে। সে বলে যে এটি এত বড় ছিল যত বড় একটি ট্রাক হয়। সে তার দুই পায়ে দাঁড়িয়ে গাছের পাতা খাচ্ছিল। এর পায়ের পাতা নারকেল গাছের মতো মোটা এবং দাঁত মানুষের আঙুলের সমান ছিল। এই দুটি ঘটনাতে কেউ তেমন মনোযোগ দেয়নি, কিন্তু এর 5 বছর পর সেই একই প্রাণীকে নিউ গিনির ইস্টার্ন আইল্যান্ডে দেখা যায়। এই গ্রামের নাম রাবাউল, যেখানে অনেক লোকাল মানুষরাই প্রাণীটি দেখেছে। এটি 3 মিটার লম্বা, গায়ের রং গ্রে কালার, ফেস কুকুরের মতো এবং লেজ কুমিরের মতো। এই খবরটি বেশ কয়েকটি পত্রিকাকে রিপোর্ট করতে বাধ্য করে দেয়। এর পাশাপাশি গভর্নমেন্টও একটি টিম বানিয়ে ফেলে রিসার্চের জন্য। গ্রামের লোকেরা বলছিল, আমরা এত বড় আর আজব প্রাণী আগে কখনো দেখিনি, এজন্য আমরা দৌড়ে পালিয়ে আমাদের জীবন বাঁচিয়েছি। আরও এক ব্যক্তি যে সচক্ষে এই প্রাণীটিকে দেখেছে সে বলে প্রাণীটি খুব কুৎসিত ছিল এবং এর পেট 1000 লিটার পানির ট্যাঙ্কের মতো বড় ছিল। পুলিশের একটি টিমকে M16 অ্যাসল্ট রাইফেলের সাথে জঙ্গলে এই ডাইনোসরটিকে খোঁজার জন্য পাঠানো হয়। সরকারি অফিসাররা বলেন যে পুলিশ এমন কোনো প্রাণী খুঁজে পায়নি, কিন্তু গ্রামের মানুষরা বলেন যে পুলিশরা সেটাকে মেরে কোনো গোপন জায়গায় নিয়ে গিয়ে ওই ডাইনোসরের ওপর রিসার্চ করছে। যেমনটা গ্রামের লোকেরা বলেছিল, তেমনই দেখতে একটি ডাইনোসর পূর্বে ছিল যার নাম ইগুয়ানোডন। এই ডাইনোসর গাছ ও তার পাতা খেত। এই ডাইনোসরের 6 থেকে 8 টন ওজন এবং 15 ফিট লম্বা হতো, কিন্তু এই পুরো ঘটনাটি আজ পর্যন্ত রহস্য হয়েই রয়েছে। নেজকা লাইন্স 1920 সালে একটি কমার্শিয়াল এরোপ্লেন পেরুর ওপর দিয়ে যাচ্ছিল। তখনই পাইলট মাটিতে আজব কিছু চিত্র দেখেছিল। এই চিত্র মাটির এত বড় এরিয়াতে ছড়িয়েছিল যে মাটিতে থেকে এর অনুমান করা অসম্ভব ছিল। নেজকা লাইন্সের নামে পরিচিত এই চিত্র পেরুতে 200 মাইল পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। কিছু পাহাড়ের ওপর বানানো, আবার কিছু সমতল ভূমিতে। জিওমেট্রিক শেপ থেকে শুরু করে এখানে পশু পাখিরও স্কেচেস দেখা যায়। এর মধ্যে কিছু তো ফুটবল মাঠের মতো বড় চিত্র। এই পর্যন্ত প্রায় 24টি চিত্র এই এরিয়াতে খুঁজে পাওয়া গেছে এবং হয়তো আরও অনেক চিত্র এখন পর্যন্ত আমাদের নজরে আসেনি। আর্কিওলজিস্টরা মনে করেন যে এর মধ্যে থেকে বেশ কিছু চিত্র 2 থেকে 2500 বছর পূর্বে বানানো হয়েছে, কিন্তু এগুলো বানানোর আসল কারণ কি ছিল তা আজ পর্যন্ত কেউ জানে না। এবং অবাক করার মতো বিষয় হলো যে এত পুরনো চিত্র আজ পর্যন্ত মুছে যায়নি। একজন সুইডিশ রাইটার তার নিজের বইতে লিখেছেন যে এটি হাজারো বছর পূর্বে ইউএফও অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট এর ল্যান্ডিং সাইট ছিল, যেটাকে এখানে থাকা মানুষজন এলিয়ান গডস মনে করতেন। কিন্তু অনেক আর্কিওলজিস্ট এই বইগুলোকে মানতে অস্বীকার করে। তারা মনে করেন যে আদিম যুগে এই চিত্রগুলো এখানে থাকা মানুষদের শাসন ও নিয়ম নীতির চিহ্ন ছিল। এটি ইউএফও এর ল্যান্ডিং প্লেস ছিল নাকি পূর্বপুরুষদের নিয়ম নীতি। যাই হোক, একটা বিষয় তো পরিষ্কার যে নেজকা লাইন্স আজ পর্যন্ত মানুষকে বিভ্রান্তিতে রেখেছে। ডোর টু হেল। কিছু মানুষের জন্য এটি জাহান্নামের দরজা, কিন্তু বিজ্ঞান এটিকে ক্রিটার বলে। এটার নাম যাই হোক, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে এই ক্রিটার দিন দিন বড় হচ্ছে। রাশিয়াতে তৈরি হওয়া এই বাটা গায়কা ক্রিটার ইস্ট সাইবেরিয়াতে রয়েছে, যা পৃথিবীর সবথেকে বড় ক্রিটার। এর বিশেষ বিষয় হলো এই যে এটি প্রতি বছর 30 মিটার পর্যন্ত একা একা বড় হচ্ছে। বর্তমানে এটি লম্বায় 1.3 কিলোমিটার বড় এবং গভীরতায় 282 ফিট। স্যাটেলাইট ইমেজের দ্বারা দেখা গেছে যে 1991 সালে এটি আধা কিলোমিটারের মতো লম্বা ছিল এবং বাড়তে বাড়তে 2018-তে এটি লম্বায়
65 কিলোমিটার অর্থাৎ 650 মিটার পর্যন্ত রেকর্ড করা হয়। এই ক্রিটারের ভেতর থেকে আজব আজব আওয়াজ শোনা যায়, যেন খারাপ কিছু হতে যাচ্ছে। এই জন্য এটিকে জাহান্নামের দরজা বলা হয়ে থাকে। কিন্তু বিজ্ঞানীরা মনে করেন যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পৃথিবীর এই অংশটি মেল্ট হচ্ছে, যা বিগত কয়েক বছর যাবৎ জমাট বাঁধা ছিল। কিন্তু যাই হোক, আজও এই ক্রিটারটিকে খুব ভয়ের দৃষ্টিতে দেখা হয়।